এরা অনেক বড় বড় গল্প শোনায়, খেলা হবে গল্প শোনালেও কোন মাঠে যে খেলতে হবে। আসলে অন্ধকার জগতের প্রাণীরা আলোকে পছন্দ করে না, বুঝতে পেরেছেন তো? খেলা হবে কিভাবে? টেকনিকে তো খেলাবে, তোমার টেকনিক কি আছে, আমার টেকনিক কি আছে। তার বাদ দিয়ে রেফারিকে ভাড়া করে ওই পুলিশের মতো রেফারিকে যদি সাইডে নিয়ে নাও, যত ভালো প্লেয়ার হোক না কেন, ও গোল দিলে বলবে অফসাইড, আর অফসাইডে দাঁড়িয়ে গোল দিয়ে বলবে হ্যাঁ এটা বৈধ গোল। এই হচ্ছে না? আমি চ্যালেঞ্জ করে বলছি যে এমন একটা নির্বাচন ফেয়ার করে দেখাক, রেফারি নিরপেক্ষ থাকুক, তাহলে বুঝিয়ে দেবে বিরোধীরা তাদের পায়ে কত স্কিল আছে, গুনে গুনে 12খানা গোল দিয়ে ওদের ঘরে পাঠাবে। কিন্তু ওই রেফারি ভাড়া করেছে, রেফারি, রাইসম্যান, কাউন্সিল সব ভাড়া করে নিয়েছে। ভাড়া করে এখন বলছে খেলা হবে। ভাই তুই একাই খেল, যা, ছেড়ে দিয়েছি মাঠ এখন। আর ছেড়ে দেওয়ার জন্য তো আবার মানে ছেড়ে দিয়ে বেশিক্ষণ বসে থাকতে পারছি না। ওই ল কলেজে আমার বোনটাকে, শুধু ওই ল কলেজের কথা বলছি না, বিভিন্ন কলেজের কথা বলছি। খোঁজ নিয়ে দেখুন সিনিয়র দাদাদের হাতে নবগতা যে সমস্ত স্টুডেন্টরা আসে, কতজন কিভাবে হ্যারাসমেন্ট হয়, একটু খোঁজ নিয়ে দেখুন। অনেকে মুখ খুলতে পারে না, এদের থেকে সাবধান থাকবেন। 2026 আসবে, আপনাকে গল্প শোনাবে অনেক, এই ফাঁদে পা দেবেন না। ফিরে আসি তো, শিশু শ্রম সম্পূর্ণরূপে বন্ধের যে দাবি রেখেছে, আমি এই স্টুডেন্ট ফ্রন্টের সাথে 100% সহমত। শিশুর হাতে বই খাতা পেন দিতে হবে, তার পরিবর্তে অপদার্থ যে সরকার পশ্চিমবাংলায় চলছে, বই খাতা পেন কেড়ে নিয়ে তাদেরকে কিভাবে সমাজ বিরোধী করা যায় তার সব রকম সর্বাত্মক চেষ্টা করছে। আমি এখানে দাঁড়িয়ে, এই জায়গাটার নাম কি, গঙ্গাপুর মার্কেটে দাঁড়িয়ে বলছি, আমার কথা যদি অবিশ্বাস হয়, আমাদের এখানে যারা নেতৃত্বরা আছে বা আগামী কোনোদিন যদি আমি এখানে আসি বলবেন আপনি মিথ্যে কথা বলেছেন। একটু খোঁজ নিয়ে দেখুন গঙ্গাপুর আশপাশে যে সমস্ত স্কুলগুলো আছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল আছে, খোঁজ নিয়ে দেখুন ওই স্কুলগুলোতে কত বাচ্চা পড়াশোনা করে আর সেখানে শিক্ষক কতজন। খোঁজ নিলে দেখা যাবে 250-300 বাচ্চা পড়াশোনা করে স্কুলগুলোতে, শিক্ষক 1জন 2জন 3জন। যে তালা খুলছে, সেই ঘন্টা দিচ্ছে, সেই প্রেজেন্ট করছে, ও কুনাকি আবার মিড ডে মিলের দায়িত্ব সামলাতে হচ্ছে। এত কটা সামলাবে কখন আর ছেলেটিকে পড়াবে কখন? দেখলে দেখা যাবে ছেলেটি আর বেশটা নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, ক্লাস 4 থেকে যখন 5 এ হাই স্কুলে যাচ্ছে, অন্যান্য ইংলিশ মিডিয়াম বিভিন্ন জায়গা থেকে ছেলেরা যখন আসছে, কম্পিটিশনে আপনার আমার ছেলেটা পারছে না, কাজ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, পড়া ছেড়ে কাজে চলে যাচ্ছে। বকলমে রাজ্য সরকার এইগুলোকে শ্রমিক বানানোর চেষ্টা চালাচ্ছে। আপনারা অবাক হবেন। আমি আপনাদের এখানকার মানুষকে বলে যাচ্ছি, যদি আমার কথা অসত্য হয়, আমার ফোন নাম্বার তো গুগলে গেলেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমার নাম্বারে ফোন করে বলবেন ভাই আপনি এসে মিথ্যা কথা বলে গেলেন। এখানে এই এলাকার মানুষদের বলছি, যাদের ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়াশোনা করে, ক্লাস 5-6 এর বাচ্চাকে আজকে বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে ডাকবেন, ডেকে প্রশ্ন করবেন, পেনটার খাতাটা হাতে তুলে দেবেন, তোর নাম, তোর বাবার নাম, তোর মায়ের নাম, কোন ক্লাসে পড়িস, কোন স্কুলে পড়িস, আর তোর ঠিকানাটা একটু ইংলিশে লিখে দিত। 100টা ছেলেকে চেক করবেন। আপনার আমার বাড়ির ছেলেগুলো যারা আর্থিকভাবে আমরা দুর্বল, দিন আনে দিন খাই, সকাল হলে এখানে ট্রেন ধরে কলকাতায় যাই, দিন মজুরের কাজ করি বা কোনো বেসরকারি সংস্থাতে কাজ করি, মাস গেলে 10-12 হাজার টাকা আমার শ্রমের মূল্যায়ন ঠিকঠাক পাই না। যারা কাজে যায়, সন্ধ্যায় বাড়ি ফিরি, তাদের বাড়ির ছেলেগুলো আর্থিক দুর্বলতার কারণে প্রাইভেট স্কুলে আমরা দিতে পারি না। আর আমাদের ছেলেগুলো যেখানে যাচ্ছে শুধুমাত্র ওই আর পাঠশালা নেই, এখন ওটা কি হয়েছে, রন্ধনশালায় পরিণত করে দিয়েছে। কারণ আমাদের ছেলে ওখানে পড়াশোনা করে। আমরা কারা? আমরা মুসলমান, আমরা দলিত, আমরা আদিবাসী, আমরা পিছড়ে বর্গের মানুষ, আমরা আর্থিকভাবে দুর্বল, আমরা শ্রমিক শ্রেণীর মানুষ। আমাদের সন্তানগুলো যেখানে পড়াশোনা করে সেই জায়গাগুলো ইচ্ছাকৃতভাবে এই রাজ্য সরকার ধ্বংস করছে। আর আপনাকে আমাকে কখনো ভোটের জন্য কেউ বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, তো কেউ বলছে মুসলমান মুসলমান ভাই ভাই। ঠিক আছে ভাই, তুই তোরটা নিয়ে থাক, ওকে ওরটা নিয়ে থাকতে দে, কিন্তু দিনের শেষে আমার হিন্দুর ছেলে, আমার মুসলমানের ছেলে, দুটো সন্তানেরই কিন্তু যারা আর্থিকভাবে দুর্বল, দুটোরই কিন্তু বেশ নষ্ট হচ্ছে। সে আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যে বেশের দরকার সেটাই ধ্বংস হয়ে যাচ্ছে। যদি না বিশ্বাস হয় আজকে বাড়িতে যান,
ক্লাস 3-4 এর বাচ্চাকে ডাকুন, একের অনুশীলন ও একের অঙ্কের বইটা খুলে দিয়ে অনুশীলন একের অঙ্কটাই করতে দিন, যে বাবু এই অঙ্কটা করে দিত। 100 জনকে চেক করে দেখুন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 90 জন ফেল করবে। ক্ষতিটা কারো হচ্ছে? নেতার ছেলে? নেতার ছেলের ক্ষতি হবে না। নেতার ছেলেকে খুঁজে দেখুন, যে কোনো পার্টির কথা বলছি আমি যে কোনো পার্টির কথা বলছি, শাসক সমেত যে কোনো পার্টির কথা বলছি। নেতার ছেলেগুলোকে খুঁজে দেখুন, যারা ব্লক লেভেলের আছে, এমপি এমএলএ মন্ত্রীর ছেলে মেয়েকে পরিবারকে দেখুন, প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, বাইরে থেকে পড়িয়ে নিয়ে আসছে। আর আমার আপনি এতদিন আপনাকে আমাকে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজে লাগিয়েছে, আগামী দিনে আপনার আমার ছেলেকে লাঠিয়াল বাহিনী করে রাখবে বলে এখনই থেকেই তার বেশটাকে ধ্বংস করে দিচ্ছে। প্রশ্ন অনেক আছে ভাই, বিষয়বস্তু অনেক আছে, কয়েকটা স্বল্প স্বল্প বলতে হবে, কিন্তু আমার আগে আমি পলিটিক্যাল বক্তব্য এই মঞ্চ থেকে দেবো না বলে আমি মাথায় মাইন্ড সেট আপ করে এসেছি। কিন্তু বিশ্বজিৎ দা কয়েকজনের নাম বলেছে, না বললে কিন্তু আমি থাকতে পারছি না। কয়েকটা কথা বলবো, রাজনীতি কথা হয়ে যাবে, কেউ খারাপ ভাবে নেবেন না তো? শুনতে চান? আমাদের শুভেন্দু বাবু লিডার অফ অপোজিশন, হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান তুলেছে। আমি স্লোগানের বৈধতা অবৈধতায় প্রশ্ন করব না, কিন্তু শুভেন্দু বাবুর কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা শুভেন্দু বাবুকে জবাব দিতে হবে। আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা, তার ধর্মীয় পরিচয় দেখে কিন্তু আমরা প্রতিবাদ করিনি, তারপরে অন্যায় হয়েছে তার প্রতিবাদ করেছি, কিন্তু তিলোত্তমার ধর্মীয় পরিচয় তো মুসলিম নয়। তো তিলোত্তমাকে যারা খুন করেছিল ওই রাত্রিরে ওই করিডোরে 54 থেকে 55 জন যাতায়াত করেছিল, সিবিআই তাদেরকে এখনো কেন খুঁজে বার করতে পারছে না? কেন্দ্রের বিজেপি সরকারের আন্ডারে সিবিআই আছে, এটাও কিন্তু শুভেন্দু অধিকারীকে জবাব দিতে হবে। আশা করছি আগামী দিনে কোনো মঞ্চ থেকে বক্তব্য যখন দেবে তখনও বলতে হবে। হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুললেও মমতা ব্যানার্জির যেখানে বিপদে পড়বে, সেখানে অন্য হিন্দু এগিয়ে না আসলেও শুভেন্দু বাবু যাবে তাদেরকে সামাল দিতে, এটা মাথায় রাখবে। ভোট আগিয়ে আসবে, ভোট আগিয়ে আসবে, ভোট আগে আসবে, ভোট প্রচার হবে, যার যাকে ভালো লাগবেন তাকে ভোট দেবেন। আমি একটা শুধু মেসেজ আপনাদের দিতে চাই। আচ্ছা, আপনারা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? দিলীপ ঘোষের সাথে মোহাম্মদ সেলিমের হাতাহাতি লড়াই হতে? ফিরহাদ হাকিমের সাথে অধীর রঞ্জন চৌধুরীর হাতাহাতি লড়াই হতে? ইভেন নওশাদ সিদ্দিকীর সাথে কোন তৃণমূলের নেতা বা বিজেপির নেতা বা সিপিএম কংগ্রেসের নেতার সাথে হাতাহাতি হতে কোনোদিন দেখেছেন? দেখিনি, এটাও আমরা দেখতেও ইচ্ছে না। কিন্তু আমরা কি দেখছি? যত লড়াই বুথে, যত লড়াই ওয়ার্ডে। কেন? ওয়ার্ডের বুথের লোকের কি চর্বি একটু বেশি? যখন মমতা ব্যানার্জি একটা দলের সর্বোচ্চ নেতা, সে কারো সাথে হাতাহাতি লড়াই জড়াচ্ছে না। যখন শ্রমিক ভট্টাচার্যা একটা রাজনৈতিক দলের পশ্চিমবাংলার সর্বোচ্চ নেতা, সে যখন কারো সাথে হাতাহাতি লড়াইয়ে জড়াচ্ছে না, যখন মোহাম্মদ সেলিম সাহেব, আমাদের বিশ্বজিৎ মাইতিদা বা আরো যারা আছেন, তারা দলের সর্বোচ্চ নেতা, তারা কারো সাথে তাদের দলের জন্য হাতাহাতিতে লড়াচ্ছেন, জড়িয়ে পড়ছে না, মারামারি করছে না। আপনাদের কেন এত চর্বি ভাই? আপনারা মারামারিতে জড়িয়ে পড়ছেন, আপনারা মারামারি করছেন, হিংসায় জড়াচ্ছেন, খুন করে দিচ্ছেন, খুন হয়ে যাচ্ছেন, সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। মাইনে তো আমার 1,21,000 টাকা হচ্ছে ভাই, আপনি পাবেন আমার কাছ থেকে? যদিও আমি একটা মাইনে 1 টাকাও নিই না, সেটা প্রসঙ্গ, আলাদা প্রসঙ্গ। কিন্তু আপনি আমার হয়ে মারামারি করছেন, খুন পর্যন্ত করে দিচ্ছেন, জেল কাটছেন। কেন? আমি যাতে এমএলএ হই বলে। আমার এমএলএ হলে এখন 1,21,000 টাকা মাইনে আমার। আপনি কি পাচ্ছেন? জেলে যাচ্ছেন আর জেলের ওই পচা ভাত খাচ্ছেন। জেলের যে মাছ দেয়, আমি বিধানসভায় বলেছিলাম, যে মাছ কাটে তার কতবার যে হাত কেটেছে ওটাও পরীক্ষা করা দরকার। এত পাতলা, আমি কি পাতলা? আমার থেকে পাতলা মাছ, মানে পিসটার কথা বলছি, বুঝতে পেরেছেন? ওই ভাত ডাল মাছ খাবে? প্রত্যেকদিনও মাছ হয় না। আর মাংস আমি তো খাইনি, আপনারা খেয়েছিলেন নাকি? ও খুঁজে পাওয়া যাবে না। চিকেনের পিস আর কে ছিল?
এরাও গিয়েছিল, 8 ঘন্টার মতো ছিল। তোমরা তো তাও লালবাজার সেন্ট্রাল লকআপে ছিলে, বুঝতে পারছেন? তাহলে কেন আপনারা এতে জড়াচ্ছেন? আমার অনুরোধ এটাই, যদি নেতারা এসি রুমে বসে সৌজন্যতা দেখাতে পারে, নেতারা কে তৃণমূল, কে বিজেপি, কে আইএসএফ, কে কংগ্রেস, কে সিপিএম, তা ভুলে গিয়ে সৌজন্যতা যদি দেখাতে পারে, তাহলে আপনারা বুথ লেভেলে কে বিজেপি, কে আইএসএফ, কে সিপিএম, কে কংগ্রেস, এটা আপনারা দেখাতে পারবেন না কেন? নেতারা এসি রুমে বসে চা খায়, অন্তত আমি অনুরোধ করবো আপনাদের, আপনারা নন এসিতে বসে চা খাবেন। যার একটু টাকা বেশি আপনাদের মধ্যে, তাকে বলবেন ভাই তুই বিলটা দে। মারামারিতে জড়াবেন না, ক্ষতি হবে আপনাদের। এই যে অভিজিৎ বলে যে ছেলেটিকে আমাদের বেলেঘাটার, ওর অপরাধ কি? ও বিজেপির সমর্থক ছিল, মেরে দিল তো, ওর পরিবার ধ্বংস হলো তো। যারা যারা গ্রেফতার হয়েছে আর আগামী দিনে যারা হবে, তারা ওই পরস্পরের নাম এসেছে, আমি এখানে বলে যাচ্ছি, মিলিয়ে দেখে নেবেন। পরস্পরের একটা পশম, ও তৃণমূলের, উনি বিধায়ক তো, বেকা হবে না, বলে যাচ্ছি। এখন শুনতে খারাপ লাগছে তো এটা আমি বলছি। ও ঠিক ম্যানেজ করে নেবে বিজেপির বড় নেতাকে ধরেও, দরকার লাগলে ও বিজেপিতে চলে যাবে। কিন্তু যে গরিব মা বিজেপির সমর্থকটাকে হারালো, তার বিচারটা হলে কি হবে? 2-4টে গরিব ধরা পড়বে, জীবন যাবে তার জেলে। এই তামান্না খাতুন, এই বাচ্চা ক্লাস 4 এর বাচ্চা, 9 বছর 10 বছর বয়স, পিঠে বোম মেরে দিল। ওই পরিবারটা তো গেল ধ্বংস হয়ে। আর যারা মারলো, যারা ধরা পড়েছে, তাদের পরিবারও ধ্বংস হলো। তাই অনুরোধ আপনাদের কাছে, রাজনীতির যার ইচ্ছা করুন, যার দল যেটা ভালো লাগবে করবেন। এটা আমাদের দেশের মানে বিউটি, দেশের মাহাত্ম্য, এটা গুরুত্ব, এটা আমাদের যে ডেমোক্রেসি আমাদের এতটাই স্ট্রং। হ্যাঁ, এখন যারা ধর্মের নামে, জাতের নামে, বর্ণের নামে লড়াই লাগিয়ে দিচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। এটাকে আমাদের বন্ধ করতে হবে। এই লড়াই আমাদের একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটাকে আমাদের কি করতে হবে? গ্রহণ করতে হবে, এটাকে বন্ধ করতে হবে। কিন্তু অনুরোধ, যে রাজনীতির জন্য, পার্টির জন্য, নেতার জন্য, অমুক দাদার জন্য, অমুক দিদির জন্য জীবন দিতেও হবে না, জীবন নিতেও হবে না। দিনের শেষে প্রতিবেশী, দিনের শেষে আমি বিপদে পড়লে, এইখানকার মানুষের কথা যদি বলি, আমি গঙ্গাপুরের মানুষ যদি বিপদে পড়ে, শুভেন্দু অধিকারী রাস্তা গেলে কতক্ষণ টাইম লাগবে? 4 ঘন্টা। নওশাদ সিদ্দিকী রাস্তা গেলে 2 ঘন্টা। আচ্ছা, আপনার সুব্রত বক্সী মহাশয় রাস্তা গেলে ওই 2 ঘন্টা লাগবে। কিন্তু প্রথম বিপদ থেকে উদ্ধার কিন্তু আপনার পাশের বাড়ির লোকটাই করবে, যদিও তার রাজনৈতিক মতদর্শ আলাদা হলেও। এটা মাথায় রেখে আপনারা পলিটিক্স করবে। দিনের শেষে মানবতার জয় হোক। আর স্টুডেন্ট ফান্ডের দায়িত্বশীলদেরকে ধন্যবাদ জানাই, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা দীর্ঘক্ষণ এই বৃষ্টি মাথায় আমাদের বক্তব্য শুনলেন। বক্তব্যের মধ্যে যদি কিছু ভুল করে থাকি বা আমরা, আমাদেরকে সাজেশন দেবেন আগামী দিনের জন্য, সমাজ গঠনের জন্য, আমরা যাতে ভালোভাবে কিছু বলতে পারি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ জানাই আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা